ভারত বর্তমানে বিভিন্ন প্রযুক্তিগত দিক থেকে যেমন এগিয়ে গেছে, তেমনি মহিলাদের নিয়ে ভারতীয়দের চিন্তাভাবনাও পাল্টেছে। কিন্তু এই একই সমাজে এমনও কিছু বিকৃত মানুষ আছে যারা মহিলাদের নিয়ে নোংরা চিন্তা ভাবনা রাখে। বর্তমানে এই সভ্য সমাজেও যদি কোনো মেয়ের গ্যাংরেপ হয়, তাহলে সেই মানুষগুলোর এই সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। একটি মেয়ে যে কাল পর্যন্ত ভবিষ্যতে প্রতিষ্ঠিত হয়ে সে তার পরিবারের পাশে দাঁড়ানোর কথা ভাবছিল, এক রাতেই তার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। আজ এই ভিডিওতে আমরা বলতে চলেছি 2012 সালের 16ই ডিসেম্বর রাত 9:30টায় ঘটা নির্ভয়ার গ্যাংরেপ সম্পর্কে। পুরো ঘটনাটি জানতে সঙ্গে থাকুন। ফিজিওথেরাপির এক স্টুডেন্ট নির্ভয়া দুপুর 3:30টায় তার মাকে 2 থেকে 3 ঘন্টার মধ্যে বাড়ি ফিরে আসবে বলে সে বের হয়। সফটওয়্যার ইঞ্জিনিয়ার বন্ধুর সাথে সে দ্বারিকায় দেখা করে এবং সেখান থেকে অটো করে তারা সিলেক্ট সিটি মলে পৌঁছায় এবং তারা দুজনে প্ল্যান করে তারা ইভিনিং শোতে দ্য লাইফ অফ পাই মুভিটি দেখবে। যথারীতি তারা টিকিট কেটে 6:30-এর শো দেখার জন্য সিনেমা হলের সিটে বসে তারা মুভিটি এনজয় করতে থাকে। অপরদিকে বাসের ড্রাইভার সহ 6 জন মদের পার্টি করছিল। এরপর তারা মদ খাওয়া শেষ করে তারা এটা ঠিক করে যে দিল্লির রাস্তায় এদিক সেদিক ঘুরে তারা একটু মজা করবে। যদিও মদ্যপান করে গাড়ি চালানো আইনত দণ্ডনীয় অপরাধ, তা সত্ত্বেও তারা সেটাই করেছিল। বাস নিয়ে এদিক সেদিক ঘোরাঘুরির পর তারা মনিরকা সবজি মার্কেটের কাছে এসে পৌঁছায় এবং তাদের 6 বন্ধুর একজন জানলা দিয়ে মুখ বের করে খানপুর খানপুর বলতে থাকে। তখন রামাধর নামে এক ব্যক্তি খান মার্কেট যাবার জন্য তিনি বাসে চেপে বসে। বাস কিছু দূর যাবার পরেই তার কাছে থাকা 1500 টাকা, তার মোবাইল এবং সমস্ত জিনিসপত্র কেড়ে নিয়ে তাকে বাস থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। অপরদিকে তারা ফিল্ম শেষ করে সিনেমা হলের বাইরে তারা গাড়ির জন্য ওয়েট করছিল। ভীষণ ঠান্ডা হওয়ার কারণে তখন রাস্তায় গাড়ি কম চলাচল করছিল এবং যে গাড়িগুলো দ্বারিকা যেতে রাজি হচ্ছিল তারা অনেক বেশি ভাড়া চাইছিল। তখন তারা 2 বন্ধু মিলে ডিসাইড করে তারা প্রথমে মনিরকা বাস স্ট্যান্ড যাবে এবং তারপর তারা সেখান থেকে 764 নম্বর বাস ধরে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হবে। ঠিক প্ল্যান মাফিক তারা মনিরকা বাস স্ট্যান্ডে গিয়ে বাসের জন্য ওয়েট করতে থাকে। এরপর 9টার দিকে সাদা রঙের একটি বাস স্ট্যান্ডের কাছে এসে দুয়ারকা পালংপুর বলে ডাকতে থাকে। তাদের বাড়ি পৌঁছাতে লেট হয়ে যাচ্ছিল, তাই তারা সেই বাসটিতে উঠে 2য় নাম্বার সিটটিতে বসে পড়ে। রাম সিং ছিল সেই বাসের চালক এবং তার ছোট ভাই মুকেশ সিং ছিল সেই বাসের হেল্পার। অক্ষয় কুমার ঠাকুর ছিল সেই বাসের ক্লিনার। এছাড়া পবন গুপ্ত ও বিনয় গুপ্তের সঙ্গে আরও একজন ছিল। নির্ভয়া ও তার বন্ধু প্রথম অবস্থায় তাদের দেখে ভেবেছিল তারা হয়তো তাদেরই মতো এই বাসের যাত্রী। মনিরকা বাস স্ট্যান্ড ছেড়ে বাসটি যখন মালাই মন্দির ফ্লাইওভারের দিকে যাচ্ছিল, তখন মেয়েটি 10 টাকা দিয়ে বাসের টিকিট চাই। তখন তারা টিকিট না দিয়েই বাসটি ফ্লাইওভারে উঠতেই বাসের লাইট অফ করে দেয়। 3 জন মেয়েটির কাছে চলে আসে এবং গালাগালি ও মেয়েটির সঙ্গে নোংরা ব্যবহার শুরু করে। ছেলেটি বাধা দিতেই বাকি 2 জন ছেলেটির উপর রেগে গিয়ে তার সঙ্গে ধস্তাধস্তি শুরু করে দেয়। কয়েক মিনিটের মধ্যেই তারা সকলেই মেয়েটির জামা কাপড় ধরে টানাটানি এবং গায়ে হাত দিতে শুরু করে। তখন ছেলেটি পুনরায় বাধা দেওয়ার চেষ্টা করে। ছেলেটি তার সমস্ত শক্তি দিয়ে বান্ধবীকে বাঁচাতে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। অপরাধীরা সংখ্যায় বেশি হওয়ায় সে তাদের সঙ্গে পেরে উঠছিল না। নির্ভয়া লুকিয়ে তার ব্যাগের থেকে ফোনটি বের করে পুলিশ হেল্পলাইন 100 নম্বরে ডায়াল করতেই যাচ্ছিল। ঠিক তখন তার হাত থেকে ফোনটি কেড়ে নিয়ে তাকেও মারধর শুরু করে। বাসে থাকা একটি লোহার রড নিয়ে তাদের মধ্যে থেকে একজন পেছন দিক থেকে এসে ছেলেটির মাথায় জোরে আঘাত করে এবং সঙ্গে সঙ্গে মাথা ফেটে গলগল করে রক্ত পড়তে থাকে। ছেলেটি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। মেয়েটি তাদের এই নৃশংস অত্যাচার দেখে সে কান্নায় ভেঙে পড়ে এবং সে প্রচন্ড ভয় পেয়ে যায় ও তাদের কাছে হাত জোর করে প্রাণ ভিক্ষা চাইতে থাকে। কিন্তু তারা এতটাই নৃশংস ছিল যে তাকে প্রাণ ভিক্ষা দেওয়া তো দূরের কথা, সেই রডটি দিয়ে তাকেও মারধর শুরু করে এবং হিংস্র জানোয়ারের মতন তারা মেয়েটির উপর ঝাঁপিয়ে পড়ে। ড্রাইভার সহ 6 জন মেয়েটিকে রেপ করে। যতক্ষণ না পর্যন্ত তাদের মন ভরে বাসের ড্রাইভার চেঞ্জ করে একের পর এক তারা মেয়েটির উপর নির্যাতন চালিয়ে যায়। এইভাবে 1 ঘন্টারও বেশি সময় ধরে মেয়েটির উপর তারা সকলে মিলে যৌন নির্যাতন চালিয়েছিল এবং তাদের মধ্যে থাকা একজন মেয়েটির প্রাইভেট পার্টে লোহার রড পর্যন্ত ঢুকিয়ে দেয়। কতটা নৃশংস হলে কেউ এরকম ঘৃণ্য কাজ করতে পারে। মেয়েটি বাঁচার জন্য প্রাণপণে চিৎকার করতে থাকে। বাসের ভিতরটা তার চিৎকারে কেঁপে উঠছিল, কিন্তু বাসের দরজা জানলা বন্ধ থাকায় এবং বাইরে ট্রাফিকের সাউন্ডের কারণে তার বেদনাদায়ক চিৎকার কারো কান অবধি পৌঁছাচ্ছিল না। এই 6 জন রেপিস্টের যখন মন ভরে যায়, তখন মেয়েটির সঙ্গে সঙ্গে তার বন্ধুকেও উল্লঙ্গ করে চলন্ত বাস থেকে মহিপালপুর ফ্লাইওভারের কাছে ধাক্কা মেরে ফেলে দেয়।
তারপর পুনরায় বাসটিকে পিছিয়ে নিয়ে তাদের উপর দিয়ে চালিয়ে মেরে ফেলার চেষ্টা করে। মেয়েটির বন্ধু গড়াতে গড়াতে তাকে কোনো রকমের রাস্তার থেকে টেনে নামিয়ে নেয় এবং সেই মুহূর্তে তারা দুজনে চাপা পড়ার হাত থেকে বেঁচে যায়। 16ই ডিসেম্বর সেই রাতে দিল্লিতে প্রচণ্ড ঠান্ডার মধ্যে উলঙ্গ ও রক্তাক্ত অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকা সেই মেয়েটি কারো কাছে হেল্প চাওয়ার মতো অবস্থাতেও ছিল না। তার বন্ধু কোনো রকমে প্রাণ বাঁচানোর জন্য রাস্তা দিয়ে যাওয়া ব্যক্তিদের কাছে হেল্প চাইতে থাকে। অনেকে তাদের ইশারায় দাঁড়ায় ঠিকই, কিন্তু তাদের এই অবস্থায় দেখে কেউই তাদের হেল্প করতে এগিয়ে আসে না। তখন রাত 10টা পেরিয়ে গেছে। ঠিক সে সময় ন্যাশনাল টোল প্লাজায় কর্মরত রাজকুমার NH8 ধরে পেট্রোলিং করতে করতে ঠিক সেই স্থানে সে পৌঁছে যায় এবং তাদের এই পরিস্থিতি দেখে সমস্ত বিষয়টা বোঝার পর সে দূরে থাকা একটি হোটেল থেকে একটি চাদর এনে দুটুকরো করে তাদেরকে দেয়, যাতে তারা তাদের নগ্ন শরীরটাকে ঢাকতে পারে। তারপর সে 100 নাম্বার ডায়াল করে এবং কিছুক্ষণের মধ্যে সেই স্থানে দুটো থানার থেকে দুটো পুলিশের গাড়ি পৌঁছে যায়। তারা তাদেরকে হসপিটালে পৌঁছানোর পরিবর্তে সেই জায়গাটি কোন থানার আন্ডারে তা নিয়ে তারা নিজেদের মধ্যে তর্ক শুরু করে দেয়। এইভাবে কিছুটা সময় পেরিয়ে যাওয়ার পর তাদেরকে হসপিটালে নিয়ে ইমার্জেন্সি বিভাগে ভর্তি করানো হয়। ইমার্জেন্সি বিভাগের ডাক্তাররা মেয়েটিকে এই অবস্থায় দেখে তাদেরও অবস্থা খারাপ হয়ে যায়। মেয়েটির বডিতে প্রচুর ক্ষতচিহ্ন এবং ইন্টারনাল ও প্রাইভেট পার্টেও অনেক আঘাতের চিহ্ন দেখতে পায়। ডাক্তাররা কোথা থেকে চিকিৎসা শুরু করবে সেটা তারা ভেবে উঠতেই পারছিল না। ইতিমধ্যেই ঘটনাটি সারা দেশে ছড়িয়ে পড়ে এবং নির্ভয়ার বিচার চেয়ে ভারত সহ সারা পৃথিবীতে প্রোটেস্ট চলতে থাকে। সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং দুঃখ প্রকাশ করে এবং ভারত সরকারের তরফ থেকে তাকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার জন্য 27শে ডিসেম্বর সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হসপিটালে তাকে পাঠানো হয়। কিন্তু সেখানেও তার অবস্থার অবনতি ঘটতে থাকে এবং 29শে ডিসেম্বর স্থানীয় সময় সকাল 4:45 নির্ভয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সাউথ দিল্লির ডিসিপি ছায়া শর্মা ঘটনার তদন্তের জন্য নিজেই হসপিটালে পৌঁছে যায়। ডাক্তারদের কাছ থেকে মেয়েটির এই ভয়ানক অবস্থার কথা শুনে তিনিও চমকে ওঠেন। তিনি পরিস্থিতি দেখে বুঝে যান এই অবস্থায় যদি একটুও দেরি করা যায় তাহলে পরিস্থিতি আরও বিগড়ে যেতে পারে। কোনো ঘটনা ঘটার প্রথম 24 ঘন্টা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে। তখন ডিসিপি দ্রুততার সঙ্গে দিল্লির কিছু দক্ষ পুলিশ অফিসারের সাথে মিটিং করেন এবং মেয়েটির বন্ধুর বয়ান শুনে 1 মিনিটও দেরি না করে সাদা রঙের সেই বাস এবং 6 জন অপরাধীর খোঁজে বেরিয়ে পড়েন। সিসিটিভি ফুটেজ থেকে পুলিশ বাসটিকে শনাক্ত করতে সক্ষম হয়। পুলিশ সেক্টর 3 RK পুরম রবিদাস ক্যাম্পের মাঠে দাঁড়িয়ে থাকা সাদা রঙের সেই বাসটিকে খুঁজে বের করে নেয়। পুলিশ বাসের কাছে গিয়ে একজন ব্যক্তিকে দেখতে পান এবং পুলিশ দেখে সেই ব্যক্তি বাস থেকে নেমে ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশও তার পিছনে ছুটে তাকে ধরে ফেলতে সক্ষম হন। এই ব্যক্তিটি হলো সেই বাসের ড্রাইভার রাম সিং। এরপর রাম সিং এর বক্তব্যে পুলিশ একে একে বাকি 5 জন অপরাধীকেও গ্রেপ্তার করতে সক্ষম হয়। এই 6 জনের মধ্যে যে বয়সে সব থেকে ছোট অর্থাৎ এই 6 নাম্বার অপরাধীকে পুলিশ উত্তরপ্রদেশের বদায়ুন থেকে গ্রেপ্তার করে। শুরুতে তার নাম প্রকাশ করা হয়নি, কারণ সে 17 বছরের নাবালক ছিল। পরবর্তীতে তার আসল নাম জানা যায়। তার আসল নাম হলো মোহাম্মদ আফরোজ। 6 জন অপরাধীকে গ্রেপ্তার করার পর তার বন্ধু তাদেরকে শনাক্তকরণ করলে তাদের বিরুদ্ধে মামলা শুরু হয়। মামলা চলাকালীন 11ই মার্চ 2013 সালে নির্ভয়া কেসে সিনিয়র আসামি রাম সিং তিনি তিহার জেলেই আত্মহত্যা করে নেয়। 1 সেপ্টেম্বর 2013 সালে এই কেসের নাবালক আসামিকে মাত্র 3 বছরের সাজা দিয়ে জুবিনাইল জাস্টিস বোর্ডের মাধ্যমে তাকে জেলে পাঠানো হয়। অন্য 4 অপরাধীর বিরুদ্ধে ধর্ষণ ও খুনের অপরাধে শেষ পর্যন্ত তাদেরকে 13 সেপ্টেম্বর ফাঁসির আদেশ দেওয়া হয়। এরপর তারা ফাঁসির আদেশের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে আপিল করে, যেখানে 13ই মার্চ 2014 সালে দিল্লি হাইকোর্ট নিম্ন আদালতের ফাঁসির আদেশকে বহাল রাখে। এরপর তারা সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টও 5ই মে 2017 সালের ফাঁসির আদেশকে বহাল রাখে। অবশেষে সমস্ত আইনিগত পথ বন্ধ হওয়ার পর 20 মার্চ 2020 সালে সকাল 5:30 দিল্লির তিহার জেলে তাদের ফাঁসি হয়। দিল্লির এই নির্ভয়ার ঘটনায় 4 জন অপরাধী উপযুক্ত ফাঁসির সাজা পায় এবং একজন নাবালক হওয়ায় সে 3 বছর জেল খাটার পর তাকে 10,000 টাকা এবং একটি সেলাই মেশিন দিয়ে তাকে পুনরায় জীবন শুরু করার সুযোগ দেওয়া হয়। আমরা আগেই বলেছি যে বাসের ড্রাইভার রাম সিং তিনি দিল্লির তিহার জেলে সুইসাইড করে নেন, কিন্তু আরজি করের মেয়ে ডাক্তারটির মৃত্যুর 1 মাস পেরিয়ে গেল। সিবিআই এখনো পর্যন্ত একজন ছাড়া বাকি অপরাধীদের ধরতে সক্ষম হননি। আর কতদিন সময় লাগবে তা সময়ই বলবে। আদৌ কি মূল অভিযুক্তরা ধরা পড়বে?
নাকি নির্ভয়ার নাবালক অপরাধীর মতো তারাও সমাজে বুক ফুলিয়ে মাথা উঁচু করে ঘুরে বেড়াবে? এই ঘটনার আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন এবং সর্বদা সতর্ক থাকবেন।